বাংলাদেশে স্যানিটেশন কর্মীদের সামাজিক মর্যাদা এবং একই সাথে তাদের জীবন ও জীবিকার বিষয়ে কথা বলার জন্য আরেকটি পডকাস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আলাউদ্দিন আহমেদ। আমি কাজ করি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক সেন্টার ফর ওয়াটার সাপ্লাই অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্টে। আজকের এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের সাথে পেয়েছি ওয়াটার স্যানিটেশন ফর আরবান পপুলেশনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার জনাব উত্তম কুমার সাহাকে। জনাব উত্তম কুমার সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আলোচনার শুরুতেই আমরা যদি স্যানিটেশন ওয়ার্কার অর্থাৎ বাংলাদেশে আমরা যা স্যানিটেশন কর্মী বা পরিচ্ছন্নতা কর্মী হিসাবে যাদেরকে চিহ্নিত করি, তারা অনেক সময় সামাজিক স্টিগমা এবং বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচিত হয়। এর কারণ আপনি কি মনে করেন এবং এ থেকে তাদের বিষয়ে কিছু করণীয় আছে কি না? ধন্যবাদ আপনাকে। আসলে স্যানিটেশন ওয়ার্কার কথাটা ব্রডলি আসলে বিভিন্ন ধরনের কাজে আসলে ওয়ার্কাররা যারা জড়িত, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার সাথে, যেমন বাংলাদেশে আসলে মেথড সম্প্রদায় যেটা বলা হয়, তারা আপনার রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য যে রাস্তায় যে ঝাড়ুদার, বাসাবাড়ি থেকে আপনার ওয়েস্টগুলো কালেক্ট করার জন্য যারা ওয়েস্ট কালেক্টর থাকে, এদের সবাইকেই আসলে সামগ্রিকভাবে স্যানিটেশন ওয়ার্কার হিসেবে ট্রিট করা হয়। আসলে এই পেশাটা একটা ঝুঁকিপূর্ণ পেশা, কারণ এটার মধ্যে যথেষ্ট রিস্ক জড়িত আছে। এই কাজগুলো করতে গেলে আসলে তাদের বিভিন্ন ধরনের রিস্ক এবং ইনজুরি ইনভলভ আছে। আর সোশ্যাল স্টিগমার কথাটা যেটা বলেছেন সেটা যথার্থই, কারণ আসলে কাজের যে ধরন এবং কাজের যে পরিবেশ, বিশেষ করে আপনারা দেখেন, আমরা সবাই দেখি যে আমাদের বাসাবাড়িতে যেসব মেথডরা পয়ঃবর্জ্য পরিষ্কার করেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা কোনো ধরনের প্রোটেকশন কোনো ব্যবহার করেন না এবং তারা খুব একটা কোনো প্রযুক্তিও ব্যবহার করে না। তো খালি হাতে অনেক সময় তারা পিট এবং ট্যাঙ্কের ভিতরেও নেমে যায়। তো এইগুলা যেহেতু খালি হাতে কাজটা করেন, তো সেই জন্য আসলে যারা আমাদের সমাজে সেবা গ্রহীতা আছে, তারা এইটাকে সবসময় ওই লোকগুলোকে দেখলে কেন যেন মনে করে যে এটা একটা অস্পৃশ্য পেশা এবং সে এই কাজের সাথে জড়িত। সেই হিসাবে আসলে এই লোকগুলোকেও তারা অস্পৃশ্য হিসাবে সবসময় বিবেচনা করে থাকেন। এটা একটা জেনারেল ধারণা আছে। আসলে এইটা এইভাবে এই পরিবেশে, যে পরিবেশে এখন আমাদের স্যানিটেশন ওয়ার্কাররা কাজ করেন, সেখানে কাজের পরিবেশ উন্নয়নের জন্য আমাদের সকলেরই বেশ কিছু দায়িত্ব আছে এবং এইটা আমাদের আসলে দরকার এখন সামগ্রিকভাবে সবাইকে নিয়ে সম্পৃক্ত করে এই কর্মপরিবেশটা কিভাবে বেটার করা যায়, এদের লাইফগুলোকে কিভাবে আরও বেটার করা যায়, এদের জীবিকার ব্যাপারটার জন্য আরও ব্যাপারটার জন্য ডিসেন্ট হয়, সেই জায়গাটাতে আমাদের সবারই একসাথে কাজ করার সুযোগ আছে। আপনি তাদের বিভিন্ন ঝুঁকির বিষয়ে কথা বলেছেন এবং যেটা বলেছেন সমাজের অন্য সবার তাদের দৃষ্টিভঙ্গি, তাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেখানে কিছুটা পার্থক্য রয়েছে। তারা যে ধরনের কাজ করেন, ফর্মাল এবং আমরা প্রায় শুনে থাকি তারা ইনফর্মাল সেক্টর হিসাবে কাজ করেন, এইটা কি কোনো নতুন কোনো চ্যালেঞ্জ তাদের কাজ সুষ্ঠুভাবে করার জন্য চ্যালেঞ্জ নিয়ে আসে কি না, এবং এই ফর্মাল ইনফর্মাল সেক্টরের ফলে তারা আর অন্য কি বাধার সম্মুখীন হচ্ছেন? এই পেশাটা আসলে দুইভাবেই এখনো পর্যন্ত বিদ্যমান। কিছু ফর্মাল, বেশিরভাগই আসলে ইনফর্মাল আকারে চলে। তো ফর্মাল এবং ইনফর্মালের ব্যাপারটা এখানে যেটা দেখা যাচ্ছে যে ফর্মাল বলতে যে বোঝায়, আসলে বাংলাদেশের সিটি কর্পোরেশন বা পৌরসভা বেশ কিছু কর্মীদেরকে তারা আসলে নিয়োগ দিয়েছে। তাদের মিনিমাম নিয়োগের সাপেক্ষে ন্যূনতম কিছু ডকুমেন্টেশন আছে এবং তাদের ডেইলি ওয়েজেসের পাশাপাশি, আসলে তারা ডেইলি ওয়েজার না, তারা আসলে মাসিক একটা স্যালারিতে হোক বা একটা সম্মানিতে হোক তারা এই কাজটা করে থাকেন। এদেরকে বলা হয় ফর্মাল। আর ইনফর্মাল হচ্ছে যে যাদের আসলে কোনো ধরনের নিয়োগ বা কোনো ধরনের কোনো তার জব বা কন্ট্রাক্টের এগেনস্টে বিপরীতে কোনো ধরনের কোনো ডকুমেন্টেশন নেই, সে নিজের মতো করেই করে অথবা কয়েকজন মিলে গ্রুপে করে। তো আমাদের দেশে কিন্তু ইনফর্মাল স্যানিটেশন ওয়ার্কারের সংখ্যাই বেশি। আর ফর্মাল যারা কর্মী আছেন
তারাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু ফর্মাল অ্যারেঞ্জমেন্টের ভিতরে থাকেন, কিন্তু সেটা হয়তো 8 ঘন্টা বা 7 ঘন্টা থাকে, তার বাইরেও কিন্তু আসলে এই লোকগুলোকে আসলে কাজ করতে হয়, তখন সে নিজের মতো করে করে। সেই একই ব্যক্তি কিন্তু আবার যখন নিজের মতো কাজ করে তখন এটা ইনফর্মাল হয়। তো আমাদের আসলে ফর্মাল অ্যান্ড ইনফর্মালের ব্যাপারটা এই জন্য বেশি জরুরি, কারণ ফর্মালটা হলে সেখানে মিনিমাম লেভেল অফ কিছু স্ট্যান্ডার্ড বা বেসিক কিছু জিনিস হয়তো সেখানে ফলো করার দিক নির্দেশনা আছে, বাট ইনফর্মাল তো আসলে কোনো কিছুতেই ঠিক নাই আর কি। তো এইটা একটা হাই রিস্ক একটা জব, আমি প্রথমেই বলেছি যে এটা ভেরি হাই রিস্ক একটা জব এবং হ্যাজার্ডাস একটা জব, এবং এই জবটা কিন্তু যার জন্য করছেন এই রিস্ক এবং হ্যাজার্ডাস কন্ডিশনটা কিন্তু ক্রিয়েটেড বাই ইউজার্স। তো তারা কিন্তু সেখানে আসলে তাদের সার্ভিসটা এখানে প্রোভাইড করতে আসেন। তো এই রিস্ক এবং হ্যাজার্ডাস কন্ডিশনের ফলে যে ইম্প্যাক্টটা আসে সেইটা কিন্তু বিয়ার করার জন্য অবশ্যই সোসাইটিতে একটা অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি সেখানে থাকতে হবে। আর ইনফর্মাল ওয়ার্কাররা, যেহেতু আমি বলছি যে এটা একটা আপনি প্রথমে বলেছেন যে এটা একটা অস্পৃশ্য গোষ্ঠী হিসাবে পরিগণিত করা হয়, পেশাটাকে অস্পৃশ্য মনে করা হয়, এই জন্য আসলে যখন এই ইনফর্মাল গ্রুপরা অ্যাডিশনাল বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যেমন ধরেন তারা এই যে আমি যদি পয়ঃবর্জ্যের উদাহরণটাই দিই, তো যারা ফর্মাল ওয়ার্কার তারা হয়তো কিছু মেশিন ব্যবহার করেন বা কিছু প্রযুক্তি ব্যবহার করেন, প্রযুক্তি ব্যবহার করে এটাকে এমটি করার পর হয়তো একটা নির্দিষ্ট জায়গায় এটা ফেলতে পারেন, অপসারণ করে আসতে পারেন। কিন্তু যারা ইনফর্মাল ওয়ার্কার তাদের কিন্তু আসলে এই ধরনের কোনো প্রযুক্তির ব্যাপারটাও ওই ধরনের থাকে না। আবার এই অপসারণ করার পর এইটা এমটি করার পর এটা আসলে কোথায় অপসারণ করবে তার জন্য নির্ধারিত জায়গাও থাকে না, অথবা জায়গা থাকলে সেই জায়গাটা তারা অ্যাক্সেস করতে পারে না। তাদেরকে এই জন্য যেটা করতে হয়, প্রত্যেক দিনই আসলে কোনো না কোনো যত্রতত্র আসলে যেখানে সুযোগ পাওয়া যায়, কোনো দিন ড্রেনে, কোনো দিন নদীর ধারে, রাস্তার ধারে, এগুলো অনির্ধারিত জায়গায় কিন্তু এদেরকে ডিসপোজাল করতে হয়, এবং এই ডিসপোজাল করতে যেয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়। তো হ্যারাসমেন্ট, এই আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম আসলে আরও অসংখ্য উদাহরণ আছে। আর এইখানে ইনফর্মালি যারা সার্ভিসটা প্রোভাইড করে থাকেন তাদের পেমেন্টটা কিন্তু অনেক কম, যেহেতু ফর্মাল একটা প্রতিষ্ঠানের পক্ষে তারা এই সার্ভিসটা দেন না, সেই জন্য কিন্তু এটা তাদের পেমেন্ট অনেক কম থাকে। যে আমরা যে লিভেবল ওয়েজের কথা যে বলছি, এসডিজি অ্যাচিভ করার জন্য যে প্রত্যেকের একটা ফেয়ার ইনকাম এবং লিভেবল ওয়েজের কথা বলছি, কিন্তু তাদের আসলে তাদের ওয়েজটা খুবই সাবস্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো এইসব জায়গায় মানে সামগ্রিকভাবে আমাদের আসলে বেশ কিছু কাজ করার সুযোগ আছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই ইনফর্মাল ওয়ার্কারদের ফর্মাল সেটিংয়ে নিয়ে আসা উচিত কিনা, এবং আনলে তার প্রসেসটা কি হতে পারে? অবশ্যই ইনফর্মাল, কারণ আসলে ইনফর্মাল সেটিং থেকে ফর্মাল সেটিংয়ে আনার দরকার, কারণ একটা প্রফেশনাল স্বীকৃতির দরকার। ওনারা যে জবটা আজকে করছেন, ওনার যদি আসলে আমাদের স্বাভাবিক সিস্টেমে যদি এটা রিকগনাইজ না হয়, তাহলে কিন্তু উনি যে এই পেশায় থাকতে পারবেন তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো সেজন্য অবশ্যই আসলে ফর্মালাইজ করতে হবে, এবং পেশায় থাকার ব্যাপারটা না, এই পেশায় যেভাবে ওনারা কাজটা করেন সেই কর্মপরিবেশকে উন্নত করার জন্য স্পেসিফিকভাবে হয়তো এই গ্রুপের জন্য এখনও খুব বেশি সুবিধা সৃষ্টি হয় নাই, কিন্তু আমাদের ব্যবসা পরিবেশকে বান্ধব করার জন্য কিন্তু অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান তারা বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন, এবং তাদের বিভিন্ন ধরনের উন্নয়ন স্কিম আছে, যে স্কিমগুলো আসলে ওনারা অ্যাক্সেস করতে পারেন না, বিকজ ওনারা হচ্ছে ইনফর্মাল। কারণ ইনফর্মাল সিস্টেমটা যদি আসলে ফর্মাল সিস্টেম থেকে তাদেরকে যদি কোনো সুবিধা নিতে হয়, আসলে ইনফর্মালি আপনি সেই সুবিধাগুলো নিতে পারবেন না। সেই জন্য প্রথম কথা হলো যে তাদেরকে আসলে পেশা স্বীকৃতির ব্যাপারটা, এক্সিস্টিং যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলোকে যদি ওনারা অ্যাভেল করতে চান সেটার জন্য দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অবস্থার উত্তরণের জন্য কিন্তু আসলে তাদেরকেই এখানে
সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে, কিন্তু তাদের আসলে কোনো ধরনের কালেকটিভ প্ল্যাটফর্ম নাই। আর সেটা একটা সিটি কর্পোরেশন লেভেলেই হোক বা পৌরসভা লেভেলেই হোক, আহ, এই যে তাদের জীবন এবং জীবিকার আহ, যে পরিবেশ উন্নয়ন ঘটাতে হবে, এই কথাটা কিন্তু তাদেরকেই বলতে হবে। তো তাদের কিন্তু আসলে আমরা কখনো কোনো ওই ধরনের প্ল্যাটফর্ম দেখি না। আর প্ল্যাটফর্ম না থাকলে আসলে এইটা যে একটা কালেকটিভ ইস্যু, এই ইস্যুটা কিন্তু সরকার এর সুদৃষ্টিতে আসার জন্য কিন্তু একটা কালেকটিভ উইং ছাড়া বা একটা মুভমেন্ট ছাড়া কিন্তু এই পরিবর্তন আনাটা সম্ভব নয়। তো এই জন্যই আসলে এদের ফর্মালাইজ করা খুব বেশি দরকার। আর ফর্মালাইজেশন ছাড়া আসলে এদের আপগ্রেডেশনের পক্ষেও হয়তো আমরা বলতে পারি যে যে আমরা স্পেসিফিকভাবে এই গ্রুপের জন্যই আমরা নতুন কোনো স্কিম ডিজাইন করতে চাই, কিন্তু ডিজাইন স্কিম যদি আসেও, আমি জাস্ট একটা উদাহরণ দিতে পারি। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার, বিশেষ করে শ্রম মন্ত্রণালয়, ওনারা কিন্তু অনেক দিন পর আসলে এই পয়ঃবজ্র পেশাটাকে একটা ঝুঁকিপূর্ণ পেশা হিসাবে ওনারা বাংলাদেশ সরকারের যে তালিকা আছে সেই তালিকার মধ্যে কিন্তু অন্তর্ভুক্তি করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে অন্তর্ভুক্তি হলে কি হচ্ছে, আর না হলেও বা কী হতো। এখন যেহেতু এটা অন্তর্ভুক্তি হয়েছে, সেই জন্য কিন্তু বাংলাদেশের শ্রম কল্যাণ তহবিল নামে একটা তহবিল আছে এবং অ্যাসোসিয়েটেড আরও বেশ কিছু তহবিল আছে। অর্থাৎ এই তহবিলগুলো যদি অ্যাক্সেস করতে হয়, এখান থেকে যদি কোনো ফান্ডিং অ্যাক্সেস করতে হয়, তাহলে কারা পারবেন? যারা আসলে ফর্মাল একটা, উনি যে একটা রেজিস্টার্ড একটা ওয়ার্কার বা উনি একটা রেজিস্টার্ড গ্রুপের মেম্বার, এই সমস্ত ডকুমেন্টেশন ছাড়া কিন্তু এই সুবিধাগুলো ওনারা এখন নিতে পারবেন না। তো এই জন্য আমি বলছি আসলে এটার একটা প্রসেস শুরু হওয়া দরকার এবং সবাইকে ফর্মালাইজ করা দরকার। একই সাথে সম্ভবত ফর্মালাইজ করার বিষয়টি চালু হলে লেবার রাইটসের বিষয়টাও তাদের জন্য নিশ্চিত করা সহজ হবে। এই প্রসঙ্গেই আমি কথা বলতে চাই। কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছি যে তাদের প্রেশারটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং কিছুটা সামাজিক স্টিগমাও আছে। তো ক্ষেত্রে উত্তরণের জন্য তাদেরকে কি ধরনের সহায়তা, যেমন প্রশিক্ষণ অথবা ইকুইপমেন্ট, এর পাশাপাশি লিগ্যাল এইড বা লিগ্যাল সাপোর্ট বা লেজিসলেশন লেভেলে যদি কোনো চেঞ্জ আনতে হয়, এই বিষয়গুলি আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় আমাদের একটা লং টার্ম একটা অ্যাম্বিশন সেট করা দরকার। আমরা প্রকল্প ভিত্তিক আসলে চিন্তা না করে আমরা এই গ্রুপটাকে আমরা একটা ট্রান্সফরমেশন দেখতে চাই। যে এখন যেভাবে ওয়ার্কার হিসেবে আছেন এবং তাদের যে কর্মপরিবেশ আছে, তা কর্মপরিবেশের সাথে যেসব ঝুঁকির ব্যাপারটা আছে, তো সেই জায়গাটা থেকে আমাদের একটা মুভমেন্ট শুরু করা দরকার, একটা লং টার্ম অ্যাম্বিশন সেট করা দরকার। তো লং টার্ম অ্যাম্বিশনের প্রথম দিকেই বলছিলাম যে প্রথম হচ্ছে ফর্মালাইজেশনের ব্যাপার, তারপর হচ্ছে তাদের প্ল্যাটফর্মের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা যে প্ল্যাটফর্মের পাশাপাশি তাদের আসলে অ্যাক্সেস টু টেকনোলজি, এখানে তারা যে খালি হাতে কাজ করেন, এই খালি হাতে কাজটা আসলে একেবারেই অ্যাকসেপ্টেবল নয়, এটা ইনহিউম্যান এবং এটা আসলে এই জায়গা থেকে আমাদের বের হতে হবে। কিন্তু খালি হাতে কেন কাজ করেন? আসলে তাদের এই ধরনের সহজলভ্য কোনো প্রযুক্তি নাই। আর সহজলভ্য বলতে আমি এই জন্য বলেছি যে টেকনোলজিটা অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার আছে, আর টেকনোলজিটার একটা কস্টের ব্যাপার আছে। তো অ্যাফোর্ডেবিলিটি এবং অ্যাভেলেবিলিটির যে ব্যাপারটা আছে সেই জায়গাটাতে তো প্রযুক্তির এখানে একটা ভালো ভূমিকা আছে। আবার প্রযুক্তিটা আমরা আনলেই হবে না, প্রযুক্তিটা আসলে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন, এটার ব্যাপারে কিন্তু যথেষ্ট কারিগরি তাদের একটা শিক্ষা বা দক্ষতার একটা ব্যাপার আছে। তো আমাদের আসলে এই ধরনের স্কিল, টেকনিক্যাল স্কিল এবং এডুকেশন তাদেরকে প্রোভাইড করতে হবে। আর কাজটা হয়তো কিছু টেকনিক্যাল কাজ, কিন্তু আমরা যদি ভাবি যে এটা একটা কাজ না, এটা একটা ব্যবসা, এটা ডিসেন্ট এন্টারপ্রাইজ, তাহলে আসলে শুধু টেকনিক্যাল স্কিল অ্যান্ড এডুকেশনের পক্ষেই না, এটা আসলে ম্যানেজমেন্ট সাইডটাও তাদেরকে আসলে আমাদের এডুকেশন দিতে হবে। যে তাদের গ্রাহকদের সাথে কীভাবে আসলে তারা কমিউনিকেট করবে, গ্রাহক সন্তুষ্টির ব্যাপারটা তারা কীভাবে করবে, এখানে সবাই বেটার বিহেভিয়ার এবং সবচেয়ে বড় কথা যে প্রযুক্তির পাশাপাশি তাদের হেলথ অ্যান্ড সেফটির যে ব্যাপারটা, প্রোটেকশনের যে ব্যাপারটা, পিপিইর ব্যাপারটা, এবং
পিপির পাশাপাশি আমরা বলবো যে আসলে এটা যেহেতু একটা খুবই হ্যাজার্ডাস জব, হয়তো অকুপেশনাল হেলথ এবং সেফটির ব্যাপারটা কিছু ট্রেনিং, কিছু ইকুইপমেন্ট বা পিপির মাধ্যমে কিছুটা নিবারণ করা সম্ভব, কিন্তু ডেসপাইট অল অফ দিস আসলে আমাদের কাছে মনে হয় যে তাদের একটা সোশ্যাল সেফটিরও এখানে ব্যাপার আছে, যেহেতু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট রিস্ক, মানে চান্সেস অফ রিস্ক অ্যান্ড ইঞ্জুরিজ অ্যান্ড অ্যাক্সিডেন্ট, ইভেন ক্যাজুয়ালিটিস, ডেথ, এগুলো কিন্তু মোটামুটি মোরলেস আমরা পত্রিকা খুললেই দেখি। তো সেই ক্ষেত্রে আসলে একজন কর্মক্ষম মানুষ যদি আসলে কখনো এই ধরনের ঝুঁকির মধ্যে পড়ে, তখন তার ফ্যামিলিটা কিন্তু একেবারে একটা দুর্বিষহ জীবনের মধ্যে জীবনযাপন করতে থাকে। তো সেই জন্য এদের স্কিল, টেকনোলজি, ইকুইপমেন্ট, এগুলো পিপি, এই ব্যাপারগুলোর পাশাপাশি আসলে তাদেরকে আমাদের ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা, তো তাদের মেডিকেল চেক আপ, বিকজ দিস ইজ এ হ্যাজার্ড জব, এখানে মেডিকেল চেক আপের ব্যাপার আছে, তাদের গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, এই ইন্স্যুরেন্সের ব্যাপারটাও আসলে আমাদেরকে ভাবতে হবে। আর অনেক ক্ষেত্রেই আসলে আমরা দেখছি যে আসলে অনেক সময় লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট বা ন্যাশনাল গভর্নমেন্ট ইনস্টিটিউটের পক্ষে হয়তো ফ্রি অফ কস্টে টেকনোলজিগুলো বা অন্যান্য সমস্ত সুবিধা দেওয়া সম্ভব নয়, কিন্তু সেখানে একটা ফাইন্যান্সিংয়ের ব্যাপারটাও যদি এরকম তৈরি করা যায় যে না, এই সমস্ত সুবিধাগুলো তারা ফ্রি অফ কস্টে দিবেন না, কিন্তু তাদেরকে একটা কনসেশনাল ফাইন্যান্সিংয়ের স্কিমের আওতায় যদি আনা যায়, তাহলে দেখা যাচ্ছে যে এই গ্রুপগুলো এই ফাইন্যান্সিংকে ইউটিলাইজ করে এই ধরনের উন্নততর টেকনোলজি সিস্টেমসগুলো ওনারা অ্যাকোয়ার করতে পারেন, ইউজ করতে পারেন এবং মেনটেন করতে পারেন, এবং মেনটেন করার মাধ্যমে মনে হয় ওনারা যে বর্তমান যে কর্মব্যবস্থা আছে সেটাকে যথেষ্ট উপরে নিতে পারবেন আর কি। আপনি ফাইন্যান্সিংয়ের কথাটা নিয়ে এসছেন, তাদেরকে একসাথে কাজের বিষয়টি নিয়ে এসছেন, এবং বিভিন্ন চ্যালেঞ্জ এবং ইকুইপমেন্ট, ট্রেনিং, প্রশিক্ষণ সেগুলির কথাও নিয়ে এসছেন। এক্ষেত্রে কোঅপারেটিভস মডেল অথবা কমিউনিটি বেসড অর্গানাইজেশন, এই মোডে এই কর্মীরা কাজ করতে পারেন কিনা, তার কি কি সুবিধা অসুবিধা বা অপরচুনিটি রয়েছে? অবশ্যই কোঅপারেটিভ মডেল ইজ একটা ভালো মডেল আমি বলবো, কারণ আপনারা জানেন যে প্রথম কথা আমি বলেছি যে কোঅপারেটিভ একটা অনেকগুলো পারপাস সার্ভ করে। প্রথম কথা হচ্ছে যে এটা আপনি প্রথমে বলেছিলেন যে ফর্মালাইজেশনের ফার্স্ট স্টেপ, যে তারা একটা রেজিস্টার্ড কোঅপারেটিভ এবং তাদের মেম্বাররা রেজিস্টার্ড, তাদের প্রফেশনটা রেজিস্টার্ড। সেকেন্ড থিং হলো যে তারা কোঅপারেটিভ থাকার ফলে এইটা এমন একটা পেশা যেটার মাধ্যমে আসলে অনেক যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো খুব কস্টলি, সেটা ইন্ডিভিজুয়াল মেম্বারের পক্ষে আসলে এটা অ্যাভেল করা খুব ডিফিকাল্ট। সেটা যদি আসলে বেশ কয়েকজন মিলে কিন্তু একটা কোঅপারেটিভ আকারে কিন্তু এই ধরনের বড়, ফর এক্সাম্পল ভ্যাকুয়াম ট্যাঙ্কার, তো ভ্যাকুয়াম ট্যাঙ্কারগুলো কিন্তু তারা আসলে অ্যাভেল করতে পারেন। আর কোঅপারেটিভের আরেকটা সুবিধা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু বেশ কিছু ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্ট অফ কোঅপারেটিভ, আপনার সোশ্যাল ওয়েলফেয়ার, উইমেন ডেভেলপমেন্টের যে ডিপার্টমেন্ট আছে, বিসিক আছে, এবং আপনার ইয়থ এবং ডিপার্টমেন্ট অফ ইয়থ আছে, তাদের কিন্তু বেশ কিছু লাইভলিহুড স্কিম আছে। তো সেইটার আওতায়ও কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ইকুইপমেন্ট দিয়ে থাকে। তো কোঅপারেটিভ হলে যেটা হয় যে ওনারা কিন্তু এই ফ্যাসিলিটিসগুলোও কিন্তু আসলে অ্যাপ্রোচ করতে পারেন টু অ্যাভেল। তো আমার কাছে মনে হয় যে কোঅপারেটিভ ইজ নট অনলি দ্য ওয়ান মডেল বাট ভেরি ইফেক্টিভ মডেল, যেটার উপর আসলে প্র্যাকটিক্যাল অ্যাকশন অনেক দিন কাজ করেছেন। প্র্যাকটিক্যাল অ্যাকশন যে তাদের যে পাথওয়ে আছে, ট্রান্সফরমেটিভ মডেল বলা হয়, যেটার মাধ্যমে যে একজন সায়েন্টিশন ওয়ার্কার কীভাবে তার বর্তমান অবস্থা থেকে একটা উন্নততর জীবনযাপনে যেতে পারে সেই ধরনের ভিশন সেট করা হয়। ভিশন সেট করার পর তাদের একটা পাথওয়ে তৈরি করা হয়, একটা অ্যাকশন প্ল্যান করা হয়। সেই অ্যাকশন প্ল্যানে আসলে যে জিনিসগুলো আসে, যে দাবি দেওয়াগুলো আসে, যা তার যে সেগুলো আসলে সরকারের পক্ষে বা বেসরকারি সংস্থা কারা তাদেরকে হেল্প করতে পারে সেটার উপর একটা ম্যাপিং করে তারা আসলে গ্র্যাজুয়ালি মুভ করে। তো আমার কাছে মনে হয় কোঅপারেটিভ মডেলটা এবং আমার যার মধ্যে যে প্র্যাকটিক্যাল অ্যাকশন, এই ধরনের বেশ কিছু কোঅপারেটিভ অনেকগুলো পৌরসভাতে ওনারা হেল্প করেছেন পৌরসভাকে
কোঅপারেটিভ করার জন্য, রেজিস্টার্ড করার জন্য, কোঅপারেটিভ করার পরে পৌরসভার সাথে তাদের একটা সার্ভিস লেভেল এগ্রিমেন্টের জন্য ওনারা হেল্প করেছেন, যে সার্ভিস লেভেল এগ্রিমেন্টগুলো ইউটিলাইজ করে এই কোঅপারেটিভগুলো আসলে একটা পিপিপি অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তারা ভ্যাকুয়াম ট্যাঙ্কারগুলো মিউনিসিপ্যালিটি থেকে পেয়েছেন এবং তারা তাদের বেটার কোয়ালিটি সার্ভিস কাস্টমারদেরকে দিচ্ছেন, আর বেশি সংখ্যক কাস্টমারকে রিচ করছেন, বেটার প্রাইস পাচ্ছেন সার্ভিস ফি। তো এরকম বেশ কিছু সাকসেসফুল এভিডেন্স আছে, যে এভিডেন্সটা আসলে এখন আমরা দেখছি যে আমাদের ফিকল স্লাজ ম্যানেজমেন্ট নেটওয়ার্ক, এফএসএম নেটওয়ার্কের অন্যান্য যে মেম্বার অর্গানাইজেশন আছে বা বাংলাদেশ সরকারেরও ডিপিএইচির যে প্রকল্পগুলো আছে, এই কোঅপারেটিভ মডেলটাকে আসলে এটা আরও স্কেল আপ করা যায় কীভাবে, সে ব্যাপারে তারা ওনারা চিন্তাভাবনা করছেন। আপনি যথার্থই বলেছেন যে এফএসএম নেটওয়ার্ক সহ গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টে এই মডেলটা এখন রেপ্লিকেট হচ্ছে। এক্ষেত্রে আমরা জানি যে মহিলাদের এই সেক্টরে সম্পৃক্ততা খুবই দুর্বল। এই কোঅপারেটিভস মডেল কি সম্মানের সাথে মহিলাদের এই সেক্টরে সম্পৃক্ত হওয়ার বিষয়ে আলাদা করে কোনো বিশেষ ভূমিকা রাখে কিনা? মহিলাদেরকে অবশ্যই, কারণ আপনার কোঅপারেটিভ করার ক্ষেত্রে আসলে রেজিস্ট্রেশনের কিছু শর্ত আছে আর কি, যে আপনার আসলে সেখানে মহিলাদের উপস্থিতি কেমন, এবং সেটা নাম্বার দিয়েই শুধুমাত্র তা না, বাই পজিশন এই কোঅপারেটিভে আসলে ডিসিশন মেকিংয়ে তাদের রোলটা কেমন থাকবে। তো সেই ব্যাপারগুলো কিন্তু দ্যার ইজ এ কমপ্লায়েন্স সিস্টেম, সো কমপ্লায়েন্সের জন্যও কিন্তু তাদেরকে এগুলো করতে হয়। তো দেখা যায় যে অনেক কোঅপারেটিভের সভাপতি পুরুষ হলে মহিলা সাধারণ সম্পাদক হন, বা এক্সিকিউটিভ কমিটিতে মহিলাদের মিনিমাম একটা লেভেল অফ রিপ্রেজেন্টেশন থাকে। জেনারেল কোঅপারেটিভের পাশাপাশি আবার বেশ কিছু কোঅপারেটিভ আমরা দেখেছি যে 100% মেম্বারই আসলে ফিমেল হেডেড না, মানে উইমেন কোঅপারেটিভস অনেকগুলো আছে। আর আমরা যদি আমি কোঅপারেটিভের লিডারশিপের পাশাপাশি আমরা যদি দেখি যে এক এক্সিস্টিং যে ওয়েস্ট এবং স্যানিটেশন ইন্ডাস্ট্রিটিতে, সেটাতে ফিমেলরা জড়িত আছেন, কিন্তু কোথায় জড়িত আছেন আপনি যদি দেখেন যে পিট এমটিং বা স্লাস, এই পিট এমটি করার পর স্লাস ট্রান্সপোর্টেশন, প্রসেসিং, এই কাজগুলোতে খুব একটা বেশি জড়িত নয়। প্রসেসিংয়ে সামান্য কিছু আছেন, তো বেশিরভাগ মহিলারা জড়িত আছেন হচ্ছে আপনার স্ট্রিট সুইপিংয়ে, যেটা আসলে খুব ভোরবেলায় যে সার্ভিসটা দেওয়া লাগে, মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা ওনারা কাজ করেন, বাট দে আর ভেরি আন্ডার পেড। তো দেখা যাচ্ছে উইমেনরা আসেন, কিন্তু ভ্যালু চেনের একেবারে যেগুলো বটম অফ দ্য পিরামিডের, যেগুলো আন্ডার পেড, সেই জায়গাটাতে ওনারা আসেন। কম্পারেটিভলি কিন্তু যেগুলো টেকনিক্যাল প্রফেশন বা কম্পারেটিভলি উইদিন দিস ইন্ডাস্ট্রি হায়ার ইনকাম অপরচুনিটি আছে, সেইখানে কিন্তু নাই। তো এখন আমাদের সময় আসছে যে না, উইমেনদেরকে শুধু এই স্ট্রিট সুইপিংয়ের মধ্যে না রেখে ওনাদের এঙ্গেজমেন্টগুলোকে আরও কীভাবে ডাইভার্সিফাই করা যায়। যদিও স্লাজ এমটিংয়ের ক্ষেত্রে আমাদের একটা প্রিডমিনেন্ট একটা কালচার বা বিলিফ আছে যে কাজটা মনে হয় শুধু রাতেই করতে হয়। তো রাত্রে স্বাভাবিকভাবে মহিলাদের বা নারীদের একটা সিকিউরিটির একটা ব্যাপার আছে, কিন্তু কর্মপরিবেশ যদি বেটার করা যায়, প্রযুক্তিগুলো যদি অ্যাভেলেবেল করা যায়, এবং যদি বেটার প্রোটেকশন নিয়ে যদি কাজ করেন, এটা দিনের বেলাতেও করা যাবে। আর দিনের বেলা করা গেলে কিন্তু সেখানে মহিলারা ইজিলি এই কাজগুলো করতে পারবেন। তো আমাদের কাছে মনে হয় যে উইমেনদের আরও এম্পাওয়ার করার সুযোগ আছে ভ্যালু চেনের আপার সাইড অফ দি ভ্যালু চেন, এবং এই ধরনের ডিসিশন মেকিংয়েও যে সমস্ত কোঅপারেটিভ সহ অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, সেখানে আসলে উইমেনদের ভয়েস রেস করার যথেষ্ট সুযোগ আছে। আমি যেটা বলছিলাম যে এই উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য এর আগে বেশিরভাগই দেখা যাচ্ছিল যে আমাদের মতো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো এই উদ্যোগগুলো বেশি নিচ্ছিলেন, কিন্তু আমরা আনন্দের সাথে দেখছি যে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপিএইচি সম্প্রতি ওনারা ওয়াইজ শিরোনামে একটা ভালো প্রকল্প নিয়েছেন। ভালো প্রকল্প আমি এই জন্যই বলছি যে গতানুগতিক আসলে ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন বা ফিজিক্যাল ফ্যাসিলিটিসের বাইরে উইমেন ইন স্যানিটেশন এন্টারপ্রাইজেস এই শিরোনামে তারা কিন্তু প্রকল্প নিয়েছেন, যে আসলে উইমেনদেরকে কীভাবে আসলে স্যানিটেশন বিজনেসে বেটার সাপোর্ট দেওয়া যায়, যাতে তারা আরও বেশি সংখ্যক উইমেন এখানে আসতে পারেন এবং ব্যবসা করতে পারেন, এক্সপ্যান্ড করতে পারেন।
তো আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমরা আসলে এই প্রকল্পটা সাকসেসফুলি আসলে ইমপ্লিমেন্ট হোক, বেশ কিছু পজিটিভ লার্নিং আসুক, সেটার ভিত্তিতে আসলে আসলে যেন এগুলো স্কেল আপ করা যায়। আমরা ওয়াসাপ থেকেও এই অতি সম্প্রতি উইমেন ইন স্যানিটেশন এন্টারপ্রাইজেস এই যে প্রকল্পের আমরা একটা র্যাপিড বেজলাইনের কাজ 3টা শহরে আমরা দেখেছিলাম খুব কুইকলি, যে আসলে এক্সিস্টিং যে স্যানিটেশন বিজনেসে উইমেনরা কিভাবে জড়িত, কোথায় জড়িত, এবং তাদের এই কাজগুলো এক্সপ্যান্ড করার ক্ষেত্রে আসলে কী ধরনের প্রতিবন্ধকতা আছে। তো এইগুলো কিন্তু আমরা তুলে নিয়ে এসে আসলে আমরা ডিপিএইচির কাছে উপস্থাপন করেছি, এবং আমরা মোটামুটি একটা ইমপ্রেশন পেয়েছি যে এটা এমন একটা ক্ষেত্র যেখানে আসলে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। তো এটা পাইলট প্রকল্প, বাট এই পাইলট প্রকল্পটা সফলভাবে বাস্তবায়ন হলে আমরা আশা করছি যে এর কিছু ভালো লার্নিং আসবে এবং সেটার মাধ্যমে আরও স্কেল আপ হবে। আপনি অনেকগুলি রোলের কথা বলেছেন, সেটা ডিপিএইচই, পাশাপাশি লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যারা আছেন, আমাদের বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এরা এবং কমিউনিটির কি আলাদা করে কোনো উদ্যোগের প্রয়োজন আছে বা বিশেষ ভূমিকা পালন করার প্রয়োজন আছে এই স্যানিটেশন কর্মীদের জীবন জীবিকার মান উন্নয়ন এবং তাদের সম্মানের বিষয়টি নিশ্চিত করার জন্য? আমি মনে করি অবশ্যই তাদেরও এখানে অনেক কিছু আছে, কারণ আসলে লোকাল লেভেলে যে সার্ভিসগুলো নেন, এটার প্রাইমারি বেনিফিশিয়ারি অর্গানাইজেশন কিন্তু আসলে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউটই, সেই ইউনিয়ন পরিষদ হোক বা পৌরসভা হোক বা সিটি কর্পোরেশন হোক, ওনারাই কিন্তু এনাদের সার্ভিসটা, ফর্মালাইজ সার্ভিসটা ওনারাই বেশি নেন আর কি। তো এইখানে আসলে ওনাদেরও মানে আমি বলবো না যে এখানে সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি শুধু জাতীয় পর্যায় থেকে কিছু দিক নির্দেশনা আসবে বা কিছু সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া হবে, সেই সুযোগ সুবিধাগুলো শুধু বাস্তবায়নের সাথে জড়িত থাকবেন সেটা না, নিজস্ব উদ্যোগেও আসলে বেশ কিছু ইনিশিয়েটিভ ওনারা নিতে পারেন। কারণ এখন কিন্তু অনেক পৌরসভা এবং সিটি কর্পোরেশনে বেশ কিছু ফান্ডিং ক্রিয়েট করা হয়েছে। যেমন আমি স্পেসিফিকভাবে বলতে পারি যে প্রাপ, পভার্টি রিডাকশন অ্যাকশন ফান্ডিং, পভার্টি রিডাকশন অ্যাকশন ফান্ডিংয়ের যে আসলে তাদের একটা প্ল্যান আছে এখন, পভার্টি রিডাকশন অ্যাকশন প্ল্যান, এবং প্ল্যান করার পর কিন্তু পৌরসভা আসলে বার্ষিক বরাদ্দ রাখে, বাজেটে বরাদ্দ রাখে যে পভার্টি রিডাকশন অ্যাকশনগুলোকে সাপোর্ট করার জন্য। পাশাপাশি আসলে তাদের এখন জেন্ডার অ্যাকশন প্ল্যান এবং বাজেটও আছে। তো এখন বেশ কিছু বাজেট বা ফাইন্যান্সিং কিন্তু ওনাদের তৈরি হয়েছে, যেটার মাধ্যমে এই ধরনের ওয়েস্ট ওয়ার্কার এবং স্যানিটেশন ওয়ার্কারদেরকে ওনারা সাহায্য করতে পারেন। যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, এটাকে যদি এই গ্রুপটাকে এম্পাওয়ার করা বা এই গ্রুপের প্রফেশনাল ইমপ্রুভমেন্টের ব্যাপারে যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, তাহলে কিন্তু নিজ উদ্যোগেও এগুলো পারেন। আর আসলে বাংলাদেশে একসময় মনে করা হতো যে শুধুমাত্র সিটি কর্পোরেশন এবং পৌরসভারই মনে হয় ভূমিকা আছে এই গ্রুপটাকে ইমপ্রুভ করার জন্য, কিন্তু এখন দেখা যায় ইন্ডাস্ট্রিতে আসলে পৌরসভা, সিটি কর্পোরেশনের পাশাপাশি এখন অনেক প্রাইভেট এমপ্লয়ার, যেমন ধরেন আপনি যদি এখন হসপিটাল ক্লিনিকে যান, সেখানে কিন্তু ক্লিনিং সার্ভিসটা কিন্তু এখন আউটসোর্স করা। তো অনেকগুলো আউটসোর্সিং কোম্পানি এখানে এসেছে। আপনি যদি একটা শপিং কমপ্লেক্সে যান, সেখানেও কিন্তু ক্লিনিং সার্ভিসটা কিন্তু এখন আউটসোর্স করা। আপনি যদি গ্রামের বাজারে যান, সেটাও কিন্তু একটা বাজার কমিটির আওতায় এই ক্লিনিং সার্ভিসটা করে দেওয়া। অর্থাৎ এরা কিন্তু কেউই আসলে আপনার সরকারি প্রতিষ্ঠান নয়, এগুলো বেসরকারি প্রতিষ্ঠান। তো আমরা যদি এমপ্লয়ি এবং এমপ্লয়ার এই পার্সপেক্টিভে চিন্তা করি যে দে আর দ্য এমপ্লয়ি, ওয়ার্কার আর দ্য এমপ্লয়ি, বাট এমপ্লয়ার শুধুমাত্র কিন্তু এখন শুধু সিটি কর্পোরেশন আর পৌরসভার না, এখানে আরও অনেকগুলো লোকাল লেভেলে, স্থানীয় পর্যায়ে প্রচুর বেসরকারি স্টেক হোল্ডার আছে। তাদেরকে আসলে সরকারি বেসরকারি স্টেক হোল্ডারদের একটা যোগসূত্র তৈরি করা দরকার, এবং এই কমিউনিটির ইমপ্রুভমেন্টের জন্য, তাদের লাইফস এবং লাইভলিহুড ইমপ্রুভমেন্টের জন্য ঐক্যমতে পৌঁছানো দরকার, এবং এটার পিছনে বরাদ্দ বানানো দরকার। এই জায়গাটাতে আমাদের সবার একসাথে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব একদম, যদি এক বাক্যে আপনি আশাবাদী তাদের জীবন জীবিকা এবং মর্যাদা, সিকিউরিটি বাড়ানোর ব্যাপারে
কি উদ্যোগ আপনাকে আশাবাদী করে বাংলাদেশের, এক বাক্যে যদি শেষ করি? আশাবাদী করে যে এইটা নিয়ে সরকারি পর্যায়ে সীমিত হলেও কিছু প্রকল্প এখন নেওয়া হচ্ছে। অলরেডি শ্রম মন্ত্রণালয় পেশাটাকে ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে তারা পরিগণিত করেছে। তাদের জন্য লেবার ওয়েলফেয়ার ফান্ডিংটা আছে। কিছু এনজিও একেবারে গ্রাসরুট লেভেলে কিছু এভিডেন্স ক্রিয়েট করেছে যে একটা অনেকগুলো ওয়ার্কার কোঅপারেটিভ আকারে তারা যদি বেটার উপায়ে সার্ভিস ডেলিভারি করতে পারে, সেটার মাধ্যমে আপনার বেটার এতে ওয়েস্টগুলো ম্যানেজও করা যায়, সেফলি ম্যানেজ করা যায়। আবার এটার মাধ্যমে এই ওয়ার্কারদেরও লাইফসের একটা পরিবর্তন আনা চাই। আমি শুধু আরেকটু বলবো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আপনি ভারতেও কিন্তু স্পেসিফিকভাবে, যেমন আমি একটা স্কিমের কথা বলতে পারি, গরিমা স্কিম, যেটা উড়িষ্যা স্টেট গভর্নমেন্ট এটা করেন আর কি। তো গরিমা স্কিম এক্সক্লুসিভলি ফর ওয়েস্টার্ন স্যানিটেশন ওয়ার্কার। তো তাদের এই স্কিমের আওতায় কিন্তু তাদের একটা অ্যাপস আছে, এবং অ্যাপসের মাধ্যমে কিন্তু ওই স্টেটের যত ওয়েস্ট এবং স্যানিটেশন ওয়ার্কার আছে, ফর্মাল এবং ইনফর্মাল, আসলে তাদেরকে সব রেজিস্ট্রেশনের আওতায় এনেছে। এবং এই গরিমা স্কিমটা, এই প্রজেক্টটা এক্সক্লুসিভলি ফর ইমপ্রুভিং দ্য লাইভলিহুড অফ দিস ওয়ার্কার। তো বাংলাদেশেও কিন্তু স্যানিটেশন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন ডেভেলপমেন্ট ব্যাংক আসলে এখন অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে, যেটার মাধ্যমে অনেকগুলো অবকাঠামো, এফএসটিপি, ফিকাল স্লাস ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে, ভ্যাকুয়াম ট্যাঙ্কার হবে, এই ধরনের প্রকল্পগুলো নিয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সময় এসেছে সবাই মিলে একটু ফরওয়ার্ড ফরওয়ার্ড লুকিং দেখা, যে অবকাঠামো প্রযুক্তির পাশাপাশি এই স্যানিটেশন ওয়ার্কার, ওয়েস্ট ওয়ার্কারদের লাইফস এবং লাইভলিহুডকেও ইমপ্রুভ করার জন্য এক্সক্লুসিভ অনেকগুলো প্রকল্প এখানে নেওয়া দরকার, যেখানে আমাদের একটা পিপুল সেন্টার্ড, একটা পুয়ার পিপুলস আউটলুক হিসাবে বিবেচনা করে একটা পিপুল সেন্টার্ড অ্যাপ্রোচেও আমাদের সামনের দিকে আগাতে হবে। শুধু ইনফ্রাস্ট্রাকচার এবং টেকনোলজি মধ্যে আসলে আমাদেরকে থাকলে হবে না, এই জায়গাটাতে আমাদের সবাই কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব উত্তম কুমার সাহা। আপনাকেও ধন্যবাদ। আমরা পিপল সেন্টার্ড অ্যাপ্রোচ নিয়ে স্যানিটেশন ওয়ার্কার যারা আমাদের পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করে তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি এবং সবাই মিলে কাজ করি। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।